এক ছোট্ট গ্রামে এক জেলে পরিবার বসবাস করতে। বাবা, মা এবং দুই ছেলে। এই পরিবারটি ছিল খুবই সাদাসিধে ও পরিশ্রমী। বাবা ছিলেন একজন অভিজ্ঞ মৎস্যজীবী। প্রতিদিন ভোরে তিনি মাঝি নিয়ে নদীতে যেতেন মাছ ধরতে। মা ছিলেন গৃহকর্মী, বাড়ির কাজে সাহায্য করতেন এবং পরিবারের খাওয়ার জন্য তাজা মাছ রান্না করতেন। তাদের দুটি ছেলে ছিল, বড়টা স্কুলে পড়ত এবং ছোটটি পড়াশোনায় খুব মনোযোগী ছিল না, বরং সে সারাদিন বাবার সাথে নদীতে যেত মাছ ধরতে বা নৌকাতে সাহায্য করত। একদিন বড় ছেলে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে এবং তার স্বপ্ন ছিল বড় শহরে গিয়ে পড়াশোনা করা। ছোট ছেলেটি ততটা আগ্রহী ছিল না, তার একমাত্র লক্ষ্য ছিল বাবার মতো একজন দক্ষ মৎস্যজীবী হওয়া। বাবা এবং মা দুজনেই তাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে চেয়েছিলেন। তারা জানতেন মাছ ধরার কাজ শুধু জীবিকা নয়, জীবনযাপনের একটি সহজ উপায়। তবে তারা চেয়েছিলেন যে তাদের ছেলেরা তাদের চেয়ে বেশি কিছু হতে পারে। এই ছিল জেলে পরিবারের একটি ছোট্ট গল্প, যেখানে সাদামাটা জীবনযাপন আর পরিশ্রমের মাধ্যমে স্বপ্ন দেখার বার্তা ছিল। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া। ওরে বেবি সরে দাঁড়া, আসতে আবার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, চাবুক চুরস মেরেছে। তুমি কি ছড়া বলেছ? তোমারটা হয় না। দেখো আমি বলি, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া। ওরে বেবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, চাবুক চুরে মেরেছে। ও বড্ড লেগেছে। তোমরা কি উল্টো পাল্টা ছড়া বলো? তোমাদের হয় না ছড়ার। তোমরা কি উল্টাপাল্টা ছড়া বলো? তোমারটা হয় না, আমারটা হয়। আমারটা সুন্দর হবে। বাঘ বাকুম পায়রা, মাথায় দিয়ে তায়রা, বউ সাজবে কালকি, চলবে সোনার পালকি। বাপ্পা, এখন আমি আর ছড়া বলবো না, এখন আমি আইসক্রিম খেতে যাবো, চলো। হা হা হা, এটা তো আইসক্রিম না, এটা হচ্ছে হটডগ। হটডগ হটডগ। হা হা হা, বাবা তুমি তো বোকা হয়ে গেছ। হটডগের পাশে দেই তো আইসক্রিম। আচ্ছা ঠিক আছে, চলো। হটডগের পাশেরটাই যেহেতু আইসক্রিম, চলো তোমাকে আজকে হটডগ এবং আইসক্রিম দুটোই খাওয়াবো। চলো। আমি খাবো না বাপ্পা। এখন আমি বাইরে যে কেলে কিনবো, ম্যাজিক বল কিনবো, বেলুন কিনবো, অনেক কিছু কিনবো। বাইরে যে মজা করবো, আইসা খাওয়া হবে। আচ্ছা ঠিক আছে, চলো। তাহলে আজকে তুমি আমার পকেটে সব টাকা শেষ করে দিবে। চলো চলো। একটি গ্রামে ছিল এক খারাপ ডাইনি, যার নাম ছিল ঝরা। সে খুবই ভয়ঙ্কর এবং জাদুর শক্তি ছিল। গ্রামের লোকেরা তাকে এক সময় দয়া দেখিয়ে বাসা বাঁধার সুযোগ দিয়েছিল, কিন্তু ঝরা ধীরে ধীরে তাদের উপর তার অশুভ শক্তির প্রভাব তৈরি করে। তার দৃষ্টিতে মানুষগুলো ছিল তুচ্ছ এবং সে তাদের দুর্বলতার উপর নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ঝরা ছিল এক অদ্ভুত নারী। তার চোখ ছিল লাল, চুল ছিল হালকা সাদা এবং তার মুখে সবসময় একটি রহস্যময় হাসি ছিল, যেন সে সবকিছু জানে। গ্রামের মানুষ তাকে ভয় পেত এবং তার কাছাকাছি যাওয়ার সাহস পেত না। একদিন গ্রামের একটি মেয়ে, যার নাম ছিল সুমি, তার পরিবারের সঙ্গে সেই গ্রামে বাস করতে এসেছিল। সুমি ছিল খুবই ভালো মনের, কিন্তু তার এক বিশেষ গুণ ছিল, সে জাদুর শক্তি অনুভব করতে পারত। তার এই বিশেষ ক্ষমতার কথা জানত না গ্রামের মানুষরা, কিন্তু ঝরা সেই ক্ষমতা অনুভব করে এবং তাকে লক্ষ্য করতে শুরু করে। ঝরা একদিন সুমির কাছে এসে বলল, তুমি জানো না, কিন্তু তোমার মধ্যে কিছু অদ্ভুত শক্তি আছে। তুমি যদি আমার সঙ্গে চলো, আমি তোমাকে অনেক কিছু শেখাতে পারবো।
সুমি অবাক হয়ে প্রশ্ন করেছিল, আপনি আমাকে কি শিখাতে চান? ঝরা হেসে বলল, তোমার শক্তি ব্যবহার করে তুমি পুরো গ্রামটিকে আমার অধীনে আনতে পারবে। কিন্তু সুমি জানত যে ঝরার উদ্দেশ্য ভালো নয়। তার মনে হয়েছিল ঝরা মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তাদের দুর্বলতা নিয়ে খেলতে চায়। সুমি একদিন গ্রামের প্রাচীন মন্দিরে গিয়ে পুরনো বই থেকে কিছু জাদুর মন্ত্র শিখে নেয়, যা ঝরাকে পরাস্ত করার শক্তি রাখত। সুমি বুঝতে পারল শুধুমাত্র নিজেকে শক্তিশালী করার মাধ্যমেই এই ভয়ঙ্কর ডাইনিকে হারানো সম্ভব। একদিন সুমি ঝরাকে চ্যালেঞ্জ করল। ঝরা তার সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, তুমি কি মনে কর তোমার ছোট্ট শক্তি আমাকে পরাস্ত করতে পারবে? কিন্তু সুমি জানত তার মনোবল আর ভালোবাসা শক্তিশালী কিছুর চেয়ে কম নয়। সে নিজের সমস্ত শক্তি দিয়ে ঝরার কালো জাদুকে দুর্বল করে দিল। ঝরা দেখল তার অশুভ শক্তি আসলে মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু মানুষের ভালোবাসা এবং একতার শক্তি তাকে হারিয়ে দিতে পারে। এক পর্যায়ে সুমি ঝরাকে পরাজিত করল এবং গ্রামবাসীদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হল। গ্রামের মানুষরা সুমির সাহসিকতার জন্য তাকে ধন্যবাদ জানাল এবং তাকে শ্রদ্ধা করতে শুরু করল। সুমি বুঝল মানুষের মধ্যে ভালোবাসা এবং একতা এমন শক্তি যা কোনো জাদুকরী শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী। এভাবেই গ্রামটি আবার সুখী ও শান্তিপূর্ণ হয়ে উঠল, আর ঝরা, সেই ভয়ঙ্কর ডাইনি, আর কখনো ফিরে আসেনি। এক নিরিবিলি গ্রামে দুই চড়ুই পাখি বাস করত। তাদের নাম ছিল টুনটুন আর মিট। গ্রামের সবুজ গাছপালা আর স্নিগ্ধ বাতাসে ভরা পরিবেশ ছিল, যেখানে তাদের দিনগুলো আনন্দে কাটত। টুনটুন ছিল সাহসী আর বেশ চঞ্চল, আর মিঠু ছিল শান্ত স্বভাবের। তাদের দেখা হয়েছিল গ্রামের এক পুরনো আমগাছের ডালে। প্রথমে লাজুক মিঠু একটু দূরেই বসে থাকত, কিন্তু টুনটুন তাকে খুশি করার জন্য নানা কসরত করত। একদিন সে নরম পালক উপহার দেয়। মিঠু তা পেয়ে খুশি হয়ে তার পাশে বসে। এরপর তাদের মাঝে শুরু হয় এক মিষ্টি বন্ধুত্ব, যা সময়ের সাথে ভালোবাসায় রূপ নেয়। তারা একসাথে খাবার খুঁজতে বেরোতো, ঝড় এলে একে অন্যকে ডানায় ঢেকে রাখত। বর্ষার মিষ্টি বৃষ্টিতে তারা গাছের পাতায় লুকিয়ে আনন্দ করত। তাদের প্রেম ছিল সহজ সরল, নির্ভেজাল। গ্রামবাসীরাও তাদের প্রেম কাহিনী মুগ্ধ হয়ে দেখত। এভাবেই তারা সুখী জীবন কাটিয়ে দিল সেই ছোট গ্রামটিতে। তাদের প্রেম হয়ে উঠল সবার মনে এক চিরন্তন গল্পে। গ্রামের পাশের নদীটি ছিল তাদের প্রিয় স্থান। সেখানে তারা প্রায়ই একসাথে ভেসে যেত, ছোট ছোট সাঁতার কাটত এবং একে অপরের সাথে মিষ্টি গল্পের সময় কাটা। নদীর ধারে ফুলের পাপড়ি ছিল, যা মিঠু নিজের ঠোঁটে নিয়ে টুনটুনকে উপহার দিত। টুনটুনও তাকে নানান রঙিন পোকামাকড় এনে দিত, যা তারা একসাথে খেত। একদিন একটি বড় ঝড় আসল। বাতাস তীব্র হয়ে উঠেছিল, গাছগুলি দুলছিল, আর আকাশের মুখ ভারী হয়ে উঠছিল। সেই সময় মিঠু খুব ভয় পেয়ে গেছিল, কিন্তু টুনটুন তাকে সান্ত্বনা দেয়। সে তাকে বলেছিল, কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না, কারণ আমাদের ভালোবাসা অটুট। সেই কথা শুনে মিঠু সাহস পায় এবং ঝড়ের মধ্যে টুনটুনের পাশে বসে থাকে। ঝড় শেষে তারা একে অপরের ডানায় আশ্রয় নিয়ে গাছের ডালে বসে থাকে। সূর্য আবার উঠে আসে, আর তাদের প্রেম আরো দৃঢ় হয়ে ওঠে। এইভাবে তাদের সম্পর্ক কেবল প্রেমের চেয়ে অনেক বেশি হয়ে উঠেছিল। এটি ছিল বিশ্বাস, সাহস এবং একে অপরের জন্য ত্যাগের গল্প। তৃতীয় চোখ। রাহুল ছিল এক পাগলাটে গবেষক, যার সবসময় নতুন কিছু জানার এবং আবিষ্কার করার জন্য মন ছিল পিপাসিত।
একদিন তার হাতে এসে পড়ে একটি প্রাচীন তন্ত্রের বই, যা দেখে সে বেশ চমকিত হয়। বইটির কভারের উপর সোনালী অক্ষরে লেখা ছিল অন্তরাত্মার গভীরতা, কিন্তু ভাষাটি একদম অচেনা ছিল। মনে মনে ভাবল, যদি এর মধ্যে কিছু রহস্যময় শক্তি লুকিয়ে থাকে, তাহলে হয়তো তার জীবনে এক নতুন দিগন্ত খুলে যাবে। বইটি পড়তে শুরু করার পরেই রাহুল বুঝতে পারে এটি শুধু কোনো সাধারণ পুরনো গ্রন্থ নয়, বরং একটি জাদুকরী তন্ত্র। তন্ত্রের কিছু শ্লোক একে একে তার মুখ থেকে বের হতে শুরু করে। একদিন গভীর রাতে নীরবতায় যখন রাহুল বইটি একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করে, তার চোখে তীব্র একটি ঝলকানি ঘটে। হঠাৎ তার চোখের তৃতীয় চোখের অবুদ্ধয় ঘটে, আর তার সামনে এক নতুন জগৎ খুলে যায়। রাহুল প্রথমে বিভ্রান্ত হয়, কিন্তু শীঘ্রই সে অনুভব করে যে সে এখন মৃতদের আত্মা দেখতে পায়। অন্ধকার রাতে তার ঘর থেকে বের হলেই সে দেখতে পায় একটি মৃত আত্মা, যারা তার পাশে দাঁড়িয়ে থাকে। তাদের মুখগুলি বিবর্ণ, চোখগুলি ফাঁকা। এসব আত্মা তাকে শুধু দেখতে আসে না, তারা যেন তার কাছে কিছু বলার চেষ্টা করে। রাহুল ধীরে ধীরে অনুভব করে এই তৃতীয় চোখ তার জন্য আশীর্বাদ নয়, এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। প্রথমে বিষয়টি উপভোগ করলেও অচিরে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। একদিন রাতে যখন সে এক পুরনো বাড়ির করিডোরে হাঁটছিল, তার চোখের সামনে একটি অপরিচিত আত্মা হাজির হয়। একটি যুবতী, যার মুখ কল্পনায় আঁকা ছিল। তার চোখে ছিল প্রচণ্ড ক্ষোভ এবং দুঃখ, যেন কিছু অসীমাংসিত বিষয় তার জীবনকে তাড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু হঠাৎই সে লক্ষ্য করে যুবতীটি তার পিছনে। প্রথমে সে ভাবতে থাকে হয়তো এটা একটা সাধারণ ভুল, কিন্তু কিছু সময় পরেই সে বুঝতে পারে এই আত্মা তার পিছু নিতে শুরু করেছে। রাহুল তৃতীয় চোখে এক অদ্ভুত পরিবর্তন ঘটে। সে দেখতে পায় এই আত্মাটি জীবিতদের মধ্যে এক ধরনের অদৃশ্য সংক্রমণ ছড়িয়ে দেয়, যা তাদের মনের অন্ধকারের দিক উন্মোচিত করে, তাদের জীবনকে এক গভীর ট্র্যাজেডির দিকে ঠেলে দেয়। যুবতীটি রাহুলকে বলেছিল, তুমি তোমার চোখ খুলেছ, কিন্তু তুমি বুঝতে পারবে না তুমি কি ভুল করেছ। যতই সে তন্ত্রের মন্ত্রে বিপরীত পথে যেতে চেষ্টা করে, ততই তার উপর ভূতের প্রভাব বেড়ে যায়। এক সময় রাহুল বুঝতে পারে তার চোখের তৃতীয় চক্ষু শুধুমাত্র একটি অভিশাপ নয়, এটি সেই চেনাকে মুক্তি দেয় যা একেবারে ছড়িয়ে পড়লে আর কখনো বন্ধ করা সম্ভব হয় না। এবং তৃতীয় চোখের এই তান্ত্রিক শক্তি আবিষ্কারের পর রাহুল বুঝতে পারে সে নিজে আর কখনো শান্তি পাবে না। তৃতীয় চোখ খোলার পর রাহুলের জীবন শুধুমাত্র ভূতের হাতে বদলে যায়, এবং সে জানে না এর শেষ কোথায়। একটু মজা করি, এটা পার্টির জন্য সবাই সবাই আপনার চিন্তা করুন এবং দেরি করবেন না, আমরা পশুর মতো নাচছি। আসুন হাতিদের মতো ঠেকাই, বড় এবং শক্তিশালী, আপনার হাত তালি এবং পাশাপাশি গান। কিকের মতো নড়ুন, মোচড় দিয়ে চিৎকার করুন, একটি পশু নাচে পার্টি বেরিয়ে আসুন। এখন হপ হপ ট্যাঙ্গারুর মতো হপ, বাউন্সিং উচ্চ ঠিক আপনার মতো, মাথা ঘোরা মৌমাছির মতো ঘুরে বেড়ায়, চারপাশে উড়ে এবং তাই বিনামূল্যে মনে। আসুন হাতিদের মতো ঠেকাই, বড় এবং শক্তিশালী, আপনার হাত তালি এবং পাশাপাশি গান। কিকের মতো নড়ুন, মোচড় দিয়ে চিৎকার করুন, এটি পশুর নাচে পার্টি বেরিয়ে আসুন। এখন হপ হপ ট্যাঙ্গারুর
আপনার মতো মাথা খোরা মৌমাছির মতো ঘুরে বেড়ায় চারপাশে উড়ে এবং তাই বিনামূল্যে মনে আসুন হাতির মতো ঠেকায় বড় এবং শক্তিশালী আপনার হাত তালি এবং পাশাপাশি গান কীটের মতো নড়ুন মচ্ছর দিয়ে চিৎকার করুন একটি পশুর নাচের পার্টি বেরিয়ে আসুন পেঙ্গুইনের মতো হাঁটুন ধীর গতিতে হাঁটুন পাশে তাদের যেতে দেখুন এখন ব্যাঙের মতো ছাপ দাও এত দ্রুত এবং স্পিড লাফিয়ে উঠে আকাশের দিকে আসুন হাতির মতো ঠেকাই বড় এবং শক্তিশালী আপনার হাত তালি এবং পাশাপাশি গান কীটের মতো নড়ুন মচ্ছর দিয়ে চিৎকার করুন একটি পশুর নাচের পার্টি বেরিয়ে আসুন একটি কচ্ছপের মতো ঘুরুন ধীর এবং স্থির ময়ূরের মতো লেজ নাড়াও প্রস্তুত সিংহের মতো নাচ জোরে গর্জন কর আসুন বন্য হই আসুন গর্বিত হই আসুন হাতির মতো ঠেকাই বড় এবং শক্তিশালী আপনার হাত তালি এবং পাশাপাশি গান কীটের মতো নড়ুন মচ্ছর দিয়ে চিৎকার করুন একটি পশুর নাচের পার্টি বেরিয়ে আসুন এখন আমরা সবাই নাচছি এত উল্লাসে পূর্ণ পশু নাচের পার্টি এখানে প্রতিটি পদক্ষেপের সাথে মজা থামবে না আসুন সারাদিন নাচ হপ 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 বিড়াল আমার টুকটুকে নরম তুলার মতো চোখ দুটো জল জল তার তারা রাতের মতো মিউ মিউ সুরে ডাকে সকাল বিকাল রাত আমার সাথী ছোট্ট বিড়াল হোক না যতই মাত সুর মিউ মিউ বাই কাছে ঘুরে মিষ্টি মুখে আদর করে মিউ মিউ লেজ তুলে ছুটে হাসি নিয়ে দিন কাটে বিছানায় এসে লাফায় ধপাস ধপাস করে ছোট্ট পায়ে টুকটুক খেলা করে ঘরে দুধের বাটির সামনে দিলে চুপ চুপ খায় বিড়াল ছানার ভালোবাসা মনটা ভরায় সুর মিউ মিউ পায়ে কাছে ঘুরে মিষ্টি মুখে আদর করে মিউ মিউ লেজ তুলে ছুটে হাসি নিয়ে দিন কাটে রোদ ঝলমলে দুপুরে জানালার পাশে বসে জগৎটাকে দেখে সে চুপচাপ মনের খোপে মাঝে মাঝে লেজ নেড়ে বলে যেন কথা বিড়াল আমার ছোট্ট সাথী সুখের দেখা সুর মিউ মিউ পায়ে কাছে ঘুরে মিষ্টি মুখে আদর করে মিউ মিউ লেজ তুলে ছুটে হাসি নিয়ে দিন কাটে
বিড়াল আমার টুকটুকে নরম তুলার মতো, চোখ দুটোই জল 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 তার তারা রাতের মতো। মিউ মিউ সুরে ডাকে সকাল বিকাল রাত, আমার সাথী ছোট্ট বিড়াল হোক না যতই মাত। সুর মিউ মিউ পায়ের কাছে ঘুরে, মিষ্টি মুখে আদর করে। মিউ মিউ লেজ তুলে ছুটে, হাসি নিয়ে দিন কাটে। ও ও ওরে ও, বিছানায় এসে লাফায়, টপাস টপাস করে, ছোট্ট পায়ে টুক টুক খেলা করে ঘরে। দুধের বাটি সামনে দিলে চুক চুক খায়, বিড়াল ছানার ভালোবাসা মনটা ভরায়। সুর মিউ মিউ পায়ের কাছে ঘুরে, মিষ্টি মুখে আদর করে। মিউ মিউ লেজ তুলে ছুটে, হাসি নিয়ে দিন কাটে। ও ও ওরে ও, রোদ ঝলমলে দুপুরে জানালার পাশে বসে, জগৎটাকে দেখে সে চুপচাপ মনের কোপে। মাঝে মাঝে লেজ নেড়ে বলে যেন কথা, বিড়াল আমার ছোট্ট সাথী সুখে দেখা। সুর মিউ মিউ পায়ের কাছে ঘুরে, মিষ্টি মুখে আদর করে। মিউ মিউ লেজ তুলে ছুটে, হাসি নিয়ে দিন কাটে। ও ও ওরে ও ওরে 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 ওরে। Come on, kids, let's have some fun. It's time for the party, everyone. Grab your shoes and don't delay. We're dancing the animal way. Let's stomp like elephants, big and strong. Clap your hands and sing along. Wiggle like a worm, twist and shout. It's the animal dance party. Come on out. Now hop, hop, hop like a kangaroo, bouncing high just like you do. Spin around like a dizzy bee, fly around and feel so free. Let's stomp like elephants, big and strong. Clap your hands and sing along. Wiggle like a worm, twist and shout. It's the animal dance party. Come on out. Now hop, hop, penguin, waddle and slow, side to side, watch them go. Now jump like frogs, so quick and spry, leaping up and reaching for the sky. Let's stomp like elephants, big and strong. Clap your hands and sing along. Wiggle like a worm, twist and shout. It's the animal dance party. Come on out. Spin like a turtle, slow and steady. Shake your tail like a peacock ready. Dance like a lion, roar out loud. Let's get wild, let's get proud. Let's stomp like elephants, big and strong. Clap your hands and sing along. Wiggle like a worm, twist and shout. It's the animal dance party. Come on out. Now we're all dancing, so full of cheer. The animal dance party's here. With every move, the fun won't stop. Let's dance all day, hop, hop, hop. Come on, kids, let's have some fun. It's time for the party, everyone. Yeah! Grab your shoes and don't delay. We're dancing the animal way. Yeah! Let's stomp like elephants, big and strong. Clap your hands and sing along. Wiggle like a
dance party, come on out. Now hop, hop like a kangaroo, bounce and high just like you do. Spin around like a dizzy bee, fly around and feel so free. Let's stop like elephants big and strong, clap your hands and sing along. Wiggle like a worm, twist and shout, it's the animal dance party, come on out. Yeah! Now hop, hop, hop like a kangaroo, bouncing high just like you do. Spin around like a dizzy bee, fly around and feel so free. Let's stop like elephants big and strong, clap your hands and sing along. Wiggle like a worm, twist and shout, it's the animal dance party, come on out. Now hop, hop, hop like a kangaroo, bouncing high just like you do. Spin around like a dizzy bee, fly around and feel so free. Now hop, hop like a kangaroo, bouncing high just like you do. Bouncing high just like you do, come on out. Now hop, 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 a fence big and strong, clap your hands and sing along. Wiggle like a worm, twist and shout, it's the animal dance party, come on out. Whoa, walk like a penguin, waddling slow, side to side, watch them go. Now jump like frogs, so quick and spry, leaping up and reaching for the sky. Yeah, yeah, yeah! Let's stomp like elephants, big and strong, clap your hands and sing along. Wiggle like a worm, twist and shout, it's the animal dance party, come on out. Yeah, now spin like a penguin, waddling slow, side to side, watch them go. Now jump like frogs, so quick and spry, leaping up and reaching for the sky. Yeah, yeah! Leaping up and reaching for the sky. Let's stop like elephants, big and strong. Yeah, your hands and sing along. Yeah, your hands and sing along. Let's get animal dance party, come on out. Yeah! Rahul was a mad researcher, always hungry to learn and discover new things. One day, an ancient book of Tantra came into his hands, and he was quite amazed. The book's cover read, "Deepth of the Soul" in golden letters, but the language was completely unrecognizable. He thought to himself, if there is some mysterious power hidden in it, then maybe a new horizon will open in his life. As Rahul starts reading the book, he realizes that it is not just any plain old book, but a magical tantra. Some verses of the tantra began to flow out of his mouth one by one. One night, in the stillness of the night, when Rahul recited a particular mantra from the book, a sharp flash came into his eyes. Suddenly, a third eye appeared in his eyes, and a new world opened before him. Rahul is confused at first, but soon realizes that he can now see the souls of the dead. In the dark night, when he comes out of the room, he finds each dead soul standing beside him, their faces pale, their eyes empty. These spirits not only come to see him, they try to tell him something. Rahul slowly realizes that this third eye has become a curse rather than a blessing for him. Although he enjoys it at first, the situation soon turns dire. One night, as he was walking down the corridor of an old house, a familiar spirit appeared before his eyes, a young woman whose face had been painted in imagination. There was great anger and sadness in his eyes, as if some unresolved issue was driving his life. Rahul moves towards her, but suddenly he notices the young woman follows him. At first he thought maybe it was a normal ghost, but after some time he realized this spirit started following him. A strange change occurred in Rahul's third eye. This spirit, he finds, spreads a kind of invisible infection among the living, exposing the dark side of their minds, pushing their lives into a deep tragedy. The young woman told Rahul, "You have opened your eyes, but now you cannot understand what you have done wrong." As time went on, Rahul felt like his soul was going numb. He didn't understand why this ghost was after him, but his enmity wasn't limited to the dead. One night he himself faces a nightmare. He begins to behave like the dead among his familiar friends, unknowingly casting a shadow of darkness over their lives.
I'm in a dark place, Rahul says as a horrifying sight unfolds before his eyes, and my third eye can no longer see anything. The more he tries to go against the mantra of the Tantra, the more the demon's influence over him increases. At one point, Rahul realizes his third eye is not only a curse, but it unleashes consciousness that, once unleashed, can never be stopped. And after discovering this tantric power of the third eye, Rahul realizes that he will never find peace on his own. After opening his third eye, Rahul's life changes only at the hands of ghosts, and he doesn't know where it ends. Lila Carrington stood at the edge of a forgotten forest, her fingers brushing the cool, moss-covered stone that marked the boundary. The trees whispered secrets, and the wind carried a sense of something ancient, something almost alive. Lila was no ordinary girl. She was a dream weaver, a rare individual capable of weaving the dreams of others into reality. But her gift was both a blessing and a curse. Backstory: Lila grew up in a small village nestled on the edge of a vast, untouched forest. Her parents, both skilled weavers, had passed away when she was just a child, leaving her with a deep sense of loss and solitude. Raised by her grandmother, a woman known for her mysterious ways, Lila learned the art of weaving at a young age. However, it wasn't fabric that Lila wove. She wove dreams. Her gift first manifested on her 12th birthday. She created a dream so vivid, so powerful, that it began to affect the real world. At first, it seemed like magic, beautiful, harmless. But Lila quickly realized that not all dreams should be brought to life. A nightmare she accidentally wove one dark evening had caused havoc in her village, turning the once peaceful town into a haunted place, full of shadows and whispers. From then on, Lila vowed to only weave the dreams of those who asked for her help, but the scars of that mistake never fully faded. Now, at 18, Lila travels from town to town, helping those in need, but always keeping her distance, afraid of causing harm again. Her goal is simple: to master her powers, to use them for good, and to find a way to undo the damage of her past. Personality. Lila's personality is shaped by her past, filled with both the innocence of childhood dreams and the weight of her mistakes. She is a quiet, introspective young woman, with a thoughtful gaze that seems to see beyond the surface of things. There's a certain serenity to her, as though she is constantly in tune with the delicate threads of reality and the dream world. But this serenity is deceptive. Beneath it, Lila harbors a deep well of guilt and fear, constantly battling the anxiety that her gift could go awry again. She is neither brave nor cowardly. Instead, she is cautious, always calculating the consequences of her actions, whether in the waking world or the dream world. Lila is soft-spoken but not shy, her words measured and deliberate. When she does speak, it's often with a quiet wisdom that belies her years. She has learned to use her voice carefully, just as she uses her powers. Despite the weight of her responsibility, there is a mischievous streak in Lila, a spark of humor that peeks through when she is with those she trusts. It's in the way she'll playfully twirl a strand of her dark hair or flash a sly grin when no one is watching. Her laughter is rare, but when it comes, it is warm and full of life, a stark contrast to the somber expression she usually wears. Her movements are graceful and fluid, like someone who has learned to move between worlds, never hurried, always deliberate. She often dresses in simple, earth-toned robes, blending in with the natural world she feels so connected to. Her hair, a cascade of dark waves, often falls loose around her shoulders, as if it too is tangled in the dreams she spins.
In her voice, there is a hint of melancholy, but also a quiet determination. Lila speaks as though she knows time is both her ally and her adversary, and that every moment matters. Ultimately, Lila Carrington is a girl caught between two worlds, the world of dreams and the world of reality, and the personality she projects is one of deep introspection, quiet strength, and a constant quest for redemption.